পরশুরাম লিখেছিলেন, শরতের গোড়ায় বাজারে পটল চড়িতেছে, আলু নামিতেছে। এখন অবশ্য রাজশেখর বসুর যুগ নেই, সবকিছুর দাম চড়ে বটে, কিন্তু নামার নামগন্ধ থাকে না। এই মুহূর্তে পেঁয়াজ থেকে শাকসবজি, চাল ডাল আর ওই মাছে ভাতে বাঙালি সবেধন নির্মণি ওই মাছটা, সেটারও একেবারে আগুন দাম। সুতরাং সেই আগুনের আঁচ মধ্যবিত্তের পকেটে লাগবে, এটাই স্বাভাবিক। আর সেইখানেই প্রশ্নটা, দায় কার, কেন্দ্রের না রাজ্যে? রাজনৈতিক চাপানুতর চলবেই, কিন্তু সলিউশনটাই বা কি? এই সমস্ত কিছু নিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম অংশ, আমাদের এখনকার বিষয়। হেসেলের আগুনে পুড়ে ছাই যাচ্ছে দিনের প্রতিশ্রুতি, বাজারের চড়া দামে নাভিশ্বাস গৃহস্থের। আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন চৈতি ঘোষাল, অভিনেত্রী, আছেন প্রভাকর তিওয়ারি, বিজেপি নেতা। আমার অন্যদিকে রয়েছেন কাকুলি দাস বন্দ্যোপাধ্যায়, গৃহবধূ, এবং কমল দে, সদস্য রাজ্যের টাস্ক ফোর্সে। ওদের কাছে আসবো, কিন্তু তার আগে যেটা বলছিলাম, যে বাড়িতে আগুন লাগলে আসবাবপত্র পড়ে, কিন্তু বাজারে আগুন লাগলে মধ্যবিত্তের কপাল পড়ে। আর কিভাবে সাধারণ মানুষকে সেই বিপুল সমস্যার মোকাবিলা করতে হচ্ছে, যে সমস্যা হয়তো প্রতিদিনের শিরোনামে আসে না, কিন্তু পকেটের টানে বোঝা যায়, দেখাবো শুরুতেই। বাজার আগুন, আয় যা ছিল তাই আছে, কিন্তু খরচ বেড়েই চলেছে। আগে যে টাকা নিয়ে বাজারে গেলে ব্যাগ ভর্তি হয়ে ফিরতো, এখন সেখানে অর্ধেক ব্যাগও ভরছে না। জিনিসপত্রের দাম বাড়ছে চড়চড় করে। বেতনভোগী হোক, ব্যবসায়ী কিংবা পেনশনভোগী, বাজারে যাওয়ার আগে এখন চিন্তার ভাঁজ সবার কপালেই। একসময় মাছে ভাতে বলে যে বাঙালির পরিচয় ছিল, এখন চড়া দামের জেরে বহু বাঙালির পাত থেকে মাছ উধাও। আগে সাদামাটা খাওয়া বোঝাতে অনেকেই বলতেন ডাল ভাত, কিন্তু সেই ডাল এখন মহার্ঘ। সবজি, তার দাম তো প্রায় প্রতিদিনই বাড়ছে। অগত্যা পাতে থরে থরে বাটি সাজিয়ে তরকারি খাওয়ার দিনও এখন অতীত। বাজারে গেলেই মধ্যবিত্তের মুখ বাজার। যেমন ইনি, দিলীপ কুণ্ডু, চাকরি থেকে অবসর নিয়েছেন, দুজনের সংসার। আগে একদিন অন্তর বাজার করতেন, কিন্তু এখন সবজি কিংবা মাছের এত চড়া দাম যে একদিন অন্তর বাজার করা বন্ধ হয়ে গিয়েছে। আর যেদিন বাজারে যান, সেদিনও ব্যাগ কিংবা মন কোনোটাই ধরে না। আগে প্রতিদিনই পাতে মাছ পড়তো কুণ্ডু পরিবারের, কিন্তু দাম বাড়ার ফলে এখন মাঝে মধ্যে ডিম, মাছের রকমারি পদও গিয়েছে কমে। হয়তো সপ্তাহে দুদিন মাছ কিনলাম, রবিবার দিন মাছ কিনলাম, মধ্যখানে ডিম। ইনি রুনা দত্ত, দীর্ঘদিন ধরে বাজার করছেন, দুজনের সংসার। কিন্তু এখন চড়া দামের জেরে ইনিও বাজারে এসে সবজিতে হাত ছোঁয়াতে পারছেন না। মানিকতলা বাজারে কয়েকটি সবজির দামের দিকে চোখ বোলালেই পরিষ্কার হয়ে যাবে পরিস্থিতি কোথায় পৌঁছেছে। পটলের আগে দাম ছিল 20 থেকে 25 টাকা, এখন 40 থেকে 50 টাকা। ঢেঁড়সের দাম 25 থেকে 30 টাকা থেকে বেড়ে হয়েছে 40 থেকে 50 টাকা। বেগুন আগে ছিল 40 টাকা, এখন কিলো প্রতি 50 থেকে 60 টাকা। ঝিঙে কদিন আগেও ছিল 20 থেকে 25 টাকা কিলো, এখন 40 টাকা। উচ্ছের দাম ছিল 30 টাকা, এখন তাও 40। বরবটি 25 টাকা থেকে বেড়ে হয়েছে 40 টাকা। কাঁচা লঙ্কার দাম ছিল কেজি প্রতি 40 থেকে 50 টাকা, এখন তা 80 থেকে 100 টাকা ছুঁয়েছে। সবজি সবই 50-এর নিচে কিছু নেই, 50-60 এর নিচে কোনো জিনিস নেই। এগুলো সবই বাড়া, যেগুলো বাড়া উচিত ছিল না এখন সবই বেড়ে আছে। আমাদের পক্ষে খুবই কষ্ট। আদা, রসুন, পেঁয়াজ, আলুটাই একমাত্র মডারেট দাম আছে। আর শুধুই কি মাছ কিংবা সবজি, ডালের দামও তো রেকর্ড ছোঁয়ার পর্যায়ে। মুগ ডাল ছিল কিলো প্রতি 100 থেকে 120 টাকা, তা বেড়ে হয়েছে 120 থেকে 140 টাকা। অরহর ডালের দাম 80 কিংবা 100 টাকা থেকে বেড়ে 140 টাকা হয়েছে। মুসুর ডাল খাওয়াও এখন কঠিন হয়ে পড়ছে। আগে তা ছিল কিলো প্রতি 70 থেকে 80 টাকা, এখন বেড়ে 100 থেকে 110 টাকা। 30 টাকা, 40 টাকা, 50 টাকা করে কিলো দাম বেড়ে যাচ্ছে। আজকে আসছে 140, কালকে আসছে 160, এরকমভাবে দাম বেড়েই চলেছে। কিছু বোঝা যাচ্ছে না কেন দাম বাড়ছে। এদের ট্রেডিং বিজনেস, এরা যেভাবে কিনছে লাভ এদের ঠিকই থাকছে, আমরাই মুশকিলে পড়ে যাচ্ছি। আমাদের আজকে একদম, কালকে আরেক দামে কিনতে হচ্ছে। সাধ্যের মধ্যে তৃপ্তি পূরণ করা কঠিন হয়ে পড়েছে। দাম যেভাবে বাড়ছে, তাতে আগামী দিনে পরিস্থিতি আরো কঠিন হয়ে পড়ার আশঙ্কা। এই পরিস্থিতিতে আর সরকার নয়, ভূতের রাজার দিকে তাকিয়ে অনেকে বর দিলে তবেই সুরাহা। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। চৈতি, আমার প্রশ্ন অভিনেত্রী চৈতি ঘোষালের কাছে নয়, যে চৈতি ঘোষালকে সংসার টানতে হয় তার কাছে। বিক্রেতা তোমার ফ্যান, গুণমুগ্ধ হতে পারে, অটোগ্রাফও নিতে পারে, কিন্তু তাতে 2 টাকা কমাবে বলে আমার মনে হয় না। সেই আঁচটা কতটা লাগছে, কতটা হাত পুড়ছে? হাত পুড়ছে, মন পুড়ছে, এবং ভবিষ্যতের স্বপ্নগুলোও পুড়ছে। আসলে মানে এত একটা প্রশ্ন, মানে খুব বেসিক একটা প্রশ্ন, এই যে দাম বাড়ছে, মানে
পেঁয়াজের দাম বাড়া ওটা তো একটা মেটাফার, মানে পেঁয়াজকে যদি আমরা মেটাফার হিসেবে নিই, আসলে তো সব কিছুরই দাম বাড়ছে। এবারে সাধারণত যেটা মনে হয় যে দাম বাড়ার পেছনে নয় বন্যা, খরা বা পেট্রোল ডিজেলের দাম বাড়া, ঠিকমতো উৎপাদন না হওয়া, অন্য রাজ্যে কোথাও এই বন্যা খরার মতো বিষয়গুলো যেখান থেকে আমাদের আনতে হয় সেই সবজি বা মাছ, হ্যাঁ একটা দিকে খরা বন্যা, এই সব কারণগুলো যখন ততটা পরিষ্কার থাকে না, তবুও যখন দাম বেড়ে যায় তখন কিন্তু সেই দায়টা মানে একেবারে সরাসরি পড়ে যায় আর কি, যারা এই পুরো ব্যাপারটা নিয়ন্ত্রণ করছে। পেট্রোলের থেকেও পেঁয়াজের দাম বেড়ে যায়, পেট্রোল 72 হলে পেঁয়াজ 80 হয়। খুব ইন্টারেস্টিং আজকে, মানে এটাও একটা অদ্ভুত ব্যাপার যে আজকে আমি নেটে দেখছিলাম, মানে এখন তো প্রত্যেকের হাতে নেট, একেবারে তো ওখানে আছে যে আমরা একটা বিষয় কিন্তু খুব আনন্দিত হতে পারি বা উই ক্যান বি প্রাউড অফ, যে আমাদের ইকোনমি কিন্তু আমেরিকার থেকে বেটার। কেন? ইনভার্সেন্স, তার কারণ ডলারের দাম যদি মোটামুটি 65.45 এরকম কাছাকাছি, কিন্তু পেঁয়াজের দাম 80, সো ডলারের থেকে কিন্তু পেঁয়াজের দাম বেশি। সো কোনো সন্দেহ নেই যে বাজারে সমস্ত কিছুর দাম বাড়ছে, পাশাপাশি যে বিগ পিকচারটা তাতে কিন্তু অন্তত গত 48 ঘন্টায় টাকার দাম কমছে এবং শেয়ার মার্কেটে ধস দেখা গেছে। যদিও সামলে ওঠার চেষ্টাও আছে, কিন্তু এটা ওই সিঁদুরে মেঘের মতোই আশঙ্কা হয় ভারতবাসী যে আবার একটা মন্দা, আবার একটা খারাপ দিনের সূচনা নয় তো। সমস্যা জর্জরিত নানা শ্রেণীর মানুষ, বাজার আগুন, মধ্যবিত্তের মাথায় হাত, শেয়ার বাজার থমথমে, টাকা বেহাল, চিন্তায় বিনিয়োগকারীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষক আত্মহত্যার খবর আসছে। যারা দেশকে বুক দিয়ে আগলিয়েছিলেন সেই প্রাক্তন সৈনিকরা রাজধানীর বুকে এক পদ এক পেনশনের দাবিতে অনশন করছেন। অনেকে প্রশ্ন করছেন, এটাই কি আচ্ছে দিন? পেঁয়াজ এখন এতটাই মূল্যবান যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও তা নিয়ে নানা ধরনের জোকস চালাচালি হচ্ছে। মোদী সরকারের আজকে দিনের স্লোগান নিয়েও কটাক্ষের সুর শোনা যাচ্ছে বিরোধীদের গলায়। আর এই পরিস্থিতিতে মোদী সরকারেরই ইস্পাত মন্ত্রী নরেন্দ্র তোমর এক নয়া বিতর্ক বাঁধিয়েছেন। তার দাবি, বিজেপি নাকি কোনোদিন আজকে দিনের প্রতিশ্রুতিই দেয়নি। देखिए भारतीय जनता पार्टी ने कभी ये नहीं कहा था कि अच्छे दिन आएंगे। অনেকে বলছেন বোঝো কাণ্ড। 2014 লোকসভা নির্বাচনে তো মোদী সরকারের প্রচার মূলত আজকে দিনের স্লোগানকে কেন্দ্র করেই ছিল। हम मोदी जी को लाने वाले हैं, अच्छे दिन आने वाले हैं, ओ अच्छे दिन आने वाले हैं। বিজেপির তরফে এমন বিজ্ঞাপনও দেওয়া হয়েছিল যেখানে গরিব বঞ্চিত শ্রেণীর মানুষ মোদীকে জেতানোর কথা বলেছিলেন এবং আজকে দিনের স্বপ্ন দেখেছিলেন। मेरा सपना इसे डॉक्टर डॉक्टर खिलाने का नहीं, सच में एक दिन डॉक्टर बनाने का है और ये सपना सच होगा क्योंकि अच्छे दिन आने वाले हैं। सच बात। আর লোকসভা নির্বাচনে জয়ের পর তো খোদ মোদীর গলাতেই শোনা গিয়েছিল আজকে দিনের স্লোগান। তাহলে এত কিছুর পর কি করে মোদীর ইস্পাত মন্ত্রী আজকে দিনের স্লোগান নিয়ে ডিগবাজি খাচ্ছেন? আজকে দিনের প্রতিশ্রুতি যে ভাঁওতা ছিল তা মানুষ বুঝতে পারছে বলেই কি এই নয়া অবস্থান? কটাক্ষ বিরোধীদের। এর আগে মোদীর কালো টাকা ফেরানোর স্লোগানকে নির্বাচনী জুমলা বলে বিতর্ক বাঁধিয়েছিলেন অমিত শাহ। আর এবার আজকে দিনের স্লোগান নিয়ে মোদী সরকারের মন্ত্রীর ডিগবাজি। আর এতে কারোর কারোর সেই গানের কথা মনে পড়ে যাচ্ছে। কতই রঙ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কতই রঙ দেখি দুনিয়ায়। এবিপি আনন্দ। কাকুলি দেবী, আপনার কাছে আসবো। আপনি গৃহবধূ, সব থেকে কঠিন কাজটা আপনাকে করতে হয় যে হেঁসেল সামলানো, সংসার সামলানো। একদম। ডিফেন্স মেকানিজমটা কি? মানে আমি বলছি যে এই যে বোথ এন্ডকে মিট করা,
মানে এটা তো ক্রমশ কঠিন থেকে কঠিনতর হয়ে ভীষণ, যাচ্ছে। সিচুয়েশন ভীষণ। সামলাচ্ছেন কি করে? ভীষণ ভাবে আমরা মধ্যবিত্ত, হ্যাঁ। স্বাভাবিকভাবেই আমরা মাসের প্রথমে একটা বাজেট তৈরি করি, হ্যাঁ, যে আমরা এত টাকা এই খাতে আমরা ব্যয় করব, কিন্তু দেখা যাচ্ছে যে বাজেটের তো ধার ধারছে না, হ্যাঁ, বরং মানে সব থেকে দুঃখের কথা এই যে দুদিন আগে আমি যে টাকা দিয়ে বাজার করে নিয়ে এলাম, হয়তো দেখা যাবে দুদিন পরে যখন আমি যাচ্ছি তখন সেই টাকাতে আমার আর কোলাচ্ছে না। সপ্তাহ দুয়েক আগে আমি হয়তো 300-250 টাকা করে কাটাপোনা পেয়েছি, আজকে গিয়ে দেখা গেল সেটা 350-400 টাকা করে কেজি। হ্যাঁ, শুধু তাই নয়, মাছ, সবজির ব্যাপার তো মনে হচ্ছে লেলে বাবা চালানোর মতন, মানে যা ধরি তাই বলে 50 টাকা। হ্যাঁ, সুতরাং সেখানে সবজির বাজারটাও ভীষণই আগুন। কি করছেন? কোথাও তো মানে রোজগার তো কোনোভাবে এইভাবে বাড়া সম্ভব নয়। না, রোজগার তো বাড়ার কোনো জায়গা নেই, আমাকে কাট করতে হচ্ছে। আমি যদি সপ্তাহে আগে 5 দিন খেতাম কাটাপোনা, তাহলে আমাকে সেখান থেকে কমিয়ে দিয়ে সেখানে ছোট মাছের দিকে কোথায় যাব? ট্যাংরা মাছ 700 টাকা করে কেজি, ছোট মাছের ভীষণ আরো দাম। হ্যাঁ, আর বরং আমি দেখলাম এই কদিনের বাজার দরে আমি এটা দেখলাম যে শিঙ্গি মাছ বা গুলে মাছ, যেগুলো আমরা সাধারণত রক্ত হওয়ার জন্য খাইটাই, তো সেইগুলো দেখলাম সেই 500 টাকাই রয়েছে। ইলিশ মাছের তো মানে আমাদের মুখ দেখিয়ে চলে গেল, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এইভাবে তো আমাদের সে মধ্যবিত্তের অবস্থা সত্যি খুব খারাপ, ভীষণ খারাপ, যে আমরা যে কিভাবে সেটাকে চালাবো মাসের শেষে নাজেহাল অবস্থা। হ্যাঁ, শুধু সবজি না, শুধু চাল না, মাছ না, চাল, ডাল, তেল, কোনটার দাম কম? কোনোটারই দাম কম তো নয়, উপরন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, সাধারণ মানুষ কি করে, আমরা না হয় মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষ যারা প্রত্যেক দিন আনে দিন খায়, একেবারে তারা কি করবে? তারাও তো বাঁচবে। হ্যাঁ, তাদের কিভাবে রোজগার তো বাড়ছে না কারো, তারা কিভাবে তাদের মানে প্রতিদিন এই দৈনন্দিন চাহিদাগুলো মেটানো দুষ্কর হয়ে যাচ্ছে, একদম দুষ্কর, কোনো সন্দেহ নেই। এবং সেই তার আঁচ কিন্তু রান্নাঘরে শুধু পড়ছে না, গোটা সমাজেও পড়ছে, এবং খাবার টেবিলের যে মেনু অবধারিতভাবে তাতে বদল আনতে হচ্ছে। আপনাদের দেখাবো। দুয়ের সম্পর্ক এতদিন ছিল অটুট, অনেকটা সুখী দাম্পত্যের মতো, কিন্তু মূল্যবৃদ্ধি কি আর ভালোবাসার মর্ম বোঝে? তাই হেঁসেল আর বাজারের সম্পর্কে এখন চরম ভুল বোঝাবুঝি। প্রতি মুহূর্তেই যেন রাবণে সম্পর্কে যেন বিচ্ছেদের কালো মেঘ, আর এর জেরেই খাদ্যাভ্যাসে বদল এসে গিয়েছে গেরস্থের। পেঁয়াজ তো ছিলই, তার সঙ্গে এখন জুড়ে গিয়েছে শাকসবজিও। জ্যান্ত তো বাদ দিন, মরা মাছে হাত দেওয়া এখন মধ্যবিত্তের ভোরের স্বপ্নের মতো। ভাবছেন ডাল ভাত খাবেন, তারই বা জো কোথায়? সব মিলিয়ে মূল্যবৃদ্ধি বদলে দিয়েছে ছাপোষা মধ্যবিত্তের দৈনন্দিন মেনু। সবাই এখন স্বস্তিদায়ক বিকল্পের খুঁজে ব্যস্ত। ব্যবসায়ী হন কিংবা গৃহবধূ, সবার কাছেই আপাতত কদর পাচ্ছে চিকেন। আগে মাছ ওয়াজ আ রেগুলার ফিচার, ইনফ্যাক্ট মাছ রাত্রিবেলাও ওয়াজ একটা প্রিপারেশন হিসেবে থাকতো। এখন ওই প্রিপারেশন উঠে গেছে, এখন চিকেন, এখন অ্যাজ আ মাছের সাবস্টিটিউট চিকেন চলে এসছে। মাছ তো অ্যাফোর্ডেবিলিটির বাইরে ধীরে ধীরে চলে যাচ্ছে। মাছ তো সাধারণ কাতলা মাছ কিনতে গেলেই মানে তোমার কাটাপোনা সেটাও 250-300 টাকার নিচে হচ্ছে না। চিকেন, তারপর তোমার ডিম, এইগুলো দিয়ে রিপ্লেস হচ্ছে খানিকটা। ডালের দাম এখনো মুরগির মাংসের চেয়ে বেশি। এই পরিস্থিতিতে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কেন্দ্রের সরকার নিয়ে জোকস চালাচালি চলছে। অনেকেই কটাক্ষ করে বলছেন, বাজারের যা হাল তাতে মুরগির এই আচ্ছে দিনও থাকলে হয়। সমিত সেনগুপ্তর রিপোর্ট, এবিপি আনন্দ। প্রকাশ, আমি সরাসরি রাজনীতির প্রশ্ন, স্লোগান, প্রতিশ্রুতি, তার কারণ রাজ্য সরকারের দায় আছে, বাজার রাজ্যের, ডেফিনেটলি রাজ্য সরকারের, প্রত্যেকটা রাজ্য সরকারের দায়িত্ব সেখানে থেকে যায়। কিন্তু আমি বলছি রাজনীতিবিদ ছাড়ুন, আপনাকে তো সকালে বাজারে যেতে হয়, আপনার বাজারে গিয়ে দাঁড়িয়ে মনে হয় যে আচ্ছে দিন মানে এসেছে, মানে এটা যদি আচ্ছে দিন হয় তাহলে বুড়ে দিন কোনটা? মানে এই বিষয়টা মানে নাগরিক প্রভাকর তিওয়ারিকে তো ভাবাচ্ছে নিশ্চয়ই। দেখুন, এ তো সমস্ত নাগরিককে ভাবাচ্ছে, কিন্তু আচ্ছে দিনের ব্যাপার যেটা বললেন, হ্যাঁ, এটা আপনার জানা উচিত। পেঁয়াজের দাম দিয়ে সব সরকারের তুলনা করা যায় না। দিদিভাই সোনাটা পড়ে আছেন, 35,000 থেকে নেমেছে 25,000-এ এসছে, এটা তো মানতে হবে। পেট্রোলের দাম প্রায় 15 টাকা লিটারে আমরা কমিয়েছি, এবং ডালের দাম বলেন কি আপনি পেট্রোলটা বলবেন না, ওটা ইন্টারন্যাশনাল মার্কেটের উপর ডিপেন্ড করে। মোদি কিংবা মনমোহন কারুর কোনো কৃতিত্ব নেই। ইনফ্লেশন লোয়েস্ট লেভেলে আছে 3.78,
whereas 3.78, $40 পার ব্যারেল। এটা এখানে আমি বলছি মোদির জায়গায় অন্য কেউ প্রধানমন্ত্রী থাকলে একই জায়গায় থাকতো। মনমোহন সিং এর থ্রু আউট ইয়েতে আপনার ইনফ্লেশন আপনি শুনে রাখুন, পার ব্যারেল $130 ছিল, সেখান থেকে 1930 তে হ্যাঁ 11.30 থেকে $40 থেকে $40 নেমেছে। এখানে যে এটার মধ্যে প্রধানমন্ত্রী কোনো কৃতিত্ব খুঁজে পাচ্ছেন আপনি? পেট্রোলের উপর তো পুরো ইনফ্লেশনের ব্যাপারটা ডিপেন্ড করছে না, অনেক কিছু। মানে আপনি বললেন না যে সোনার দাম কমেছে, পেট্রোলের দাম কমেছে। সোনার দাম তো কমেছে, অস্বীকার করার কিছু আছে? ইনফ্লেশন রেকর্ড এসছে, রেকর্ড লোয়েস্ট লেভেলে ইনফ্লেশন আছে। এ তো হয়েছে, পেট্রোলের দাম তো মনমোহন সিং গভর্নমেন্টের সময় কমেছে, কিন্তু ইনফ্লেশন ঠিক একই লেভেলে ছিল। না ঠিকই, তাহলে আপনি সাজেস্ট করছেন যে এখন থেকে মানুষ না আমি বলছি পেঁয়াজ খাবে না সোনা খাবে। বিষয়টা হচ্ছে এই জিনিসগুলো উৎপাদনের উপর নির্ভর করে, অনেক কিছু ব্যাপারের উপর নির্ভর করে। হোর্ডিং আছে তার ভিতর, তার ভেতর পরিবার হোর্ডিং তো আপনারা সরকার বন্ধ করবে, ওইটাই তো বন্ধ করবে। স্টেট গভর্নমেন্ট ইজ রেসপন্সিবল, নট সেন্ট্রাল গভর্নমেন্ট। স্টেট গভর্নমেন্ট রেসপন্সিবল হোর্ডিং এর জন্য। আমার এটাই ভয় লাগছিল যে আপনার কাছে আসা মাত্র আপনি রাজ্যের ঘাড়ে ঠেলবেন, আর রাজ্যের কাছে আসা মাত্র কেন্দ্রের ঘাড়ে ঠেলবে, আর আমার বাকি দুপাশে যাদের সংসার চালাতে হয় তাদের কপালে একই রকম দুর্ভোগ জুটবে। রাজনৈতিক চাপানুতরে আসবো, তার আগে দেখে নেব যে রেস্তোরাঁয় বা শখের খাওয়া দাওয়া, এমন কি যে একটু ফুলুরি তেলে ভাজা খাবেন, তাতে পেঁয়াজিটাকে কিন্তু বাদ রাখতে হচ্ছে। হয় তার দাম বাড়ছে, আর নয়তো পেঁয়াজ ছাড়া পেঁয়াজির কোনো ম্যাজিক কেউ জানেন কিনা আমার জানা নেই, কিন্তু বোধহয় সেইটা আবিষ্কারের অপেক্ষায় বাঙালি। পেঁয়াজের দাম চড়চড় করে বেড়ে চলেছে। ঘরে এনে কাটা তো দূরের কথা, কিনতে গিয়েই চোখে জল। বাজার ফেরতা বহু সাধারণ মানুষের ব্যাগে ঢু মারলে দেখা যাবে এক কোনায় গোটা কয়েক মহার্ঘ পেঁয়াজ পড়ে রয়েছে। মানিকতলা বাজারে কয়েকদিন আগেও পেঁয়াজ ছিল কেজি প্রতি 30 টাকা, এখন তা বেড়ে 70 টাকা। কোথাও কোথাও তো পেঁয়াজ বিকোচ্ছে 80 টাকা কিলো দরে পর্যন্ত। কিন্তু পেঁয়াজ ছাড়া কি আর রান্না হয়? আর রান্না তো পরের কথা, সন্ধে হলেই বাঙালির মন তো তেলে ভাজা করে, আর সেখানে পেঁয়াজি মানে কি আবাদ। কিন্তু পেঁয়াজের দাম যখন চড়া, তখন পেঁয়াজির স্বাদ থেকেও বঞ্চিত থাকতে হচ্ছে অনেকেই। পাড়ার বহু ছোট তেলে ভাজার দোকানে পেঁয়াজি ভাজা বন্ধ হয়ে গিয়েছে। বড় তেলে ভাজার দোকানগুলো সুনাম রাখতে পেঁয়াজি ভাজছে ঠিকই, কিন্তু রেড কার্ডের পাশে নতুন দাম, অর্থাৎ বেশি দামে বিকোচ্ছে পেঁয়াজি। পেঁয়াজ চড়া, পেঁয়াজিও চড়া। আমাদের দোকানে পেঁয়াজি বিখ্যাত। এখন আপাতত পেঁয়াজি 5 টাকা করে ছিল, সেটা 1 টাকা বেড়ে 6 টাকা হয়েছে। যে পরিমাণ আমরা আগে করতাম পেঁয়াজি, সেখানে একটু কমাতে হয়েছে। পেঁয়াজের দাম বাড়ায় রেস্তোরাঁ মালিকরাও পড়েছেন বিপাকে। কেউ কেউ স্বীকার করে নিচ্ছেন স্যালাডে পেঁয়াজের পরিমাণ কমাতে হচ্ছে, সেখানে শসার আধিক্য। কোনো কোনো রেস্তোরাঁ মালিক আবার সুনাম অক্ষুণ্ণ রাখতে গিয়ে লাভে কাটছাট করে স্যালাডে পেঁয়াজ দিচ্ছেন। ফাস্টফুডের সঙ্গে স্ন্যাক্সের সঙ্গে বিশেষ করে পেঁয়াজ কাস্টমার বেশি চায়, একটু তো দেখতে হয়, একটু তো কম বেশি। পেঁয়াজটা অনেক বেশি, শসার দামটাও বেশি, ওই দিয়েই করতে হচ্ছে। বললাম তো, মোটামুটি ধরুন এখন একটু লোকসান করেই ব্যবসা করতে হচ্ছে। শুধু পেঁয়াজের দামের জন্য তো সব খাবারের দাম বাড়ানো যাবে না। পেঁয়াজ কাঁদাচ্ছে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে আগামী দিনে যদি দাম কম থাকা অবস্থায় মধ্যবিত্তকে বাড়িতে পেঁয়াজ মজুত করতে দেখা যায়, তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এবিপি আনন্দ। কমলবাবু, টাস্ক ফোর্স যখন তৈরি হয়েছিল যথেষ্ট ধাকডোল পিটিয়ে, তারপরে বাজার টু বাজার দামটা যাতে ভ্যারি না করে সেটাও আপনাদের একটা কাজ। প্রচুর ভ্যারি আছে, কলকাতার যে কোনো মার্কেটে একটার সঙ্গে একটা একই দ্রব্য আকাশ পাতাল দামের তফাৎ থাকছে। কিন্তু আমি বলছি যে প্রভাকরবাবু যেদিকে আপনার দিকে বলটা দেওয়ার চেষ্টা করছেন যে রাজ্য সরকারের দায়িত্ব, কোথায় সুরাহা পাবে মানুষ? আমি একদম সহজ করে দিচ্ছি প্রশ্নটা। আমি বলছি, হ্যাঁ, সবজির দামটা আপনারা দেখেছেন জুলাই মাসের প্রথম দিকে কি জুলাই মাসের মাঝামাঝি গ্রাম বাংলায় এবং শহরে সবজির দামটা ছিল সত্যিকারে খুব কম। সাধারণত বাজারে 15, 20, 25 টাকার মধ্যে পটল, ঝিঙে এগুলো পাওয়া যেত। জুলাই মাসের চতুর্থ সপ্তাহ থেকে এক নাগারে বৃষ্টির ফলে বন্যার ফলে এই যে সমস্ত সবজি বর্ষার টাইমে হয়, বেশিরভাগ সবজি গাছ হয়েছে লতানো গাছ। আমি সবজি মাছ উদাহরণ কেন আমি একের পর এক বলছি, জলে ডুবে যাওয়ার ফলে প্রায় এক নাগারে 10 থেকে 12 দিন বৃষ্টি হতে বন্যা হয় 12টা জেলায়। যে জেলাগুলোতে অধিকাংশ জেলায় সবজি নির্ভরশীল, যে জেলায় কৃষি নির্ভরশীল, যারা সবজি উৎপাদন করে, সবজিটা
অধিকাংশ জেলার সবজি জলের নিচে খুব ভালো। চলে যায়। এত বছর ধরে ফলে শুনে এলাম যে কোল্ড স্টোরেজ এই তৈরি হচ্ছে, কোল্ড স্টোরেজে রাজ্য ভরে যাবে, কোনো অসুবিধা হচ্ছে না। সবজি কোনোদিনই হ্যাঁ, সাধারণত আলু বাজারেও তো উদ্বোধন করেছেন মমতা ব্যানার্জি। আলু ছাড়া সবজি কোল্ড স্টোরে রাখা যায় না। আজকে বাঁধাকপি, ফুলকপি, বেগুন, লাউ, তারপরে পটল, ঝিঙে, এটা কোল্ড স্টোরে রাখা যায় না। যদি কেউ বলে এটা কোল্ড স্টোরে রাখা যায়, হয়তো সে ভুল বলছে, অথবা সে জানে না, জেনে মিথ্যা বলছে। কোল্ড স্টোরে সবজি রাখা যায় না। বাজার থেকে মাছ এবার মাছের ব্যাপারটা সম্বন্ধে আমি এরপরে আসছি আরেকটা জিনিস। আপনি মাছটা আগে বলুন। না, আমি একের পর এক বলছি আপনাকে। পেঁয়াজ, আজকে পেঁয়াজের উৎপাদন, আমার বন্ধু বললেন পেঁয়াজের উৎপাদন কম, পেঁয়াজের ক্রাইসিস, সবই আমি মেনে নিচ্ছি। না, ওটা দিল্লির ঘাটে আপনি চাপাতে পারেন, পেঁয়াজ উৎপাদন হয় না। আপনি মাছটা বলুন। আমার মাছের নাসিকে সমস্যা হচ্ছে, পেঁয়াজের দাম বেড়েছে, আপনি বলবেন এটা আপনারা হয়তো জানেন। হ্যাঁ, আমাদের এখানে যে মাছ, তার উপরে আমাদের অন্ধ্রপ্রদেশ থেকে একটা ম্যাক্সিমাম, অধিকাংশ বেশিরভাগ মাছটাই অন্ধ্রপ্রদেশ থেকে আসে। এই বছর অন্ধ্রপ্রদেশে মাছের সাপ্লাইটা অত্যাধিক কম। আমি বুঝেছি চৈতি, তোমার এই উত্তরে মানে পকেট বাজারে থলি ভরছে না, পকেট ভরছে না, পকেট খালি হচ্ছে, তথাপি আমি উত্তরে তোমার মন ভরছে। মানে আমি বলছি ওনারা ব্যাখ্যা করে দিচ্ছেন, উনি রাজ্যের ঘাটে চাপাবেন, উনি কেন্দ্রের ঘাটে চাপাবেন। এবং আমরা যে মানে পেঁয়াজি করে দুটো কথা বলবো যে এদের রাজনৈতিক কারণে বা মতামতের মানে ঝগড়াঝাঁটি বা আলোচনার মধ্যে দিয়ে যে এই পেঁয়াজি কথাটাই বাঙালির মধ্যে মানে যাদের ফিক্সড ইনকাম, ধরো বয়স্ক মানুষ যারা পেনশনে বেঁচে আছেন, উনি যখন বলছিলেন যে মানে আচ্ছে দিন, তো মানে আচ্ছে দিনটা তো আমরা যারা চোখের সামনে আমরা তো দেখতে পাবো, তার কিছুটা মানে আমরা তো ফিল করতে পারবো, তার কিছুটা আঁচ তো আমাদের গায়ে, যেমন খারাপটাও গায়ে এসে পড়ছে, এখন ভালোটাও গায়ে এসে পড়বে, তো সেটা তো আমরা বুঝতে পারিনি। তাহলে ব্যাংকের ইন্টারেস্টগুলো এরকমভাবে উধাও হয়ে গেল কেন? এই যে মানে বয়স্কদের জন্য যে প্রকল্প, তারও ইন্টারেস্ট এরকমভাবে কমে গেল কেন? প্রকাশটা উত্তর দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে পেট্রোল ডিজেল সস্তা, লং ড্রাইভে চলে যাও, দিদির হাতে সোনা আছে, সোনার দাম কমেছে, সুতরাং লোনের রেটটাও কমেছে। কিনতে পারবে কজন? আজকে সোনাটা কেনার সাথে সোনাটা তো পেট চলবে না, বাজার করতে পারছেন না, আমি দ্রুত একবার দেখে নেবো মাছের কথায় বারবার। ওই যে বলছিলাম, মাছে ভাতে বাঙালি, মৎস্য মারিব খাইব সুখের সময় নেই, বাজার থেকেই কিনে খেতে হবে, এবং সেই বাজারে স্রেফ উধাও মাছ। বাঙালি মাছ অন্তপ্রাণ। মাছের ঝোল, মাছের ঝাল, মাছের কালিয়া, ইলিশ ভাপা, ইলিশ পাতুরি, ভেটকি ফ্রাই, চিংড়ির মালাইকারি, ভাতের সঙ্গে মাছের রকমারি পদ বরাবরই বাঙালির প্রিয়। ভাত আর মাছ মানেই সলিড পার্টনারশিপ, কিন্তু মূল্যবৃদ্ধির ইয়র্কারে সেই পার্টনারশিপই ভেঙে খান খান। প্রিয় মাছই এখন বাঙালির কাছে পু মাছ। বাজারে মাছের আকাল, আর যেটুকু মাছ আছে চড়া দামের জেরে তা ছোঁয়াই দেয়। কেউ কেউ তো আক্ষেপের সুরে বলছেন কিছুদিন বাদে মাছ আর খাওয়া যাবে না, শুধু ছবিতে দেখতে হবে। রুই মাছ কয়েকদিন আগেও কিলো প্রতি 250 টাকা ছিল, এখন তা বেড়ে 350 থেকে 400 টাকা। কাতলা ছিল 250-300 টাকা প্রতি কিলো, এখন প্রায় 450 টাকা। ভেটকির দাম 400 থেকে 450 টাকা, পার্শে 250 থেকে 300 টাকা প্রতি কিলো, পাবদা প্রায় 500 টাকা, পমফ্রেট 500 থেকে 600-র মধ্যে ঘুরপাক খাচ্ছে। আর ইলিশ, তার কথা না বলাই ভালো। মনের মতো ইলিশ খেতে হলে 1200 থেকে 2000 টাকা পর্যন্ত খরচ করতে হবে। জলের রূপলি শস্য সোনালী শস্যে পরিণত হয়েছে। আর এই যদি দাম হয়, তাহলে মানুষ খাবে কি? পশ্চিমবঙ্গে মাছ আসে মূলত অন্ধ্রপ্রদেশ থেকে, কিন্তু ব্যবসায়ীরা বলছেন গত কয়েক মাসে যোগান কমে গিয়েছে, ফলে দাম বেড়েছে চড়চড় করে। আগে বাঙালি বাজারে মাছ টিপে মাছের কানকু উল্টে দেখে তবেই কিনত, এখন দামের জেরে মাছ ছুঁতেও ভয় পাচ্ছে। বাজেট তো প্রচুর বেড়ে গেছে। 1 কিলো কাটা পাওয়া যাচ্ছে প্রায় 350 থেকে 400 টাকা, তার নিচে নয় মিডিল ক্লাস ফ্যামিলি, সেটা খুবই চাপের হয়ে যাচ্ছে। ইলিশ মাছ তো বাঙালি ছোঁয়ার বাইরে, কারণ 1200, 1500, 1800 টাকার নিচে ইলিশ মাছ নেই। পোনা মাছ, কাতলা মাছ, রুই মাছ, এই যে জিনিসটা সত্যিকারের কথা বাঙালির কাছে খুব একটা দুষ্কর হিসেবে দাঁড়িয়েছে। আর এই যদি চলতে থাকে, তাহলে মাছে ভাতে বাঙালি কথাটা আর কিছুদিন বাদে হয়তো শোনাই যাবে না। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। কারণ, অজুহাত এবং রাজনৈতিক চাপানুতার চলতেও থাকবে, কিন্তু
বাজারে গিয়ে বাস্তব পরিস্থিতিতে একেবারে মধ্যবিত্তের মাথায় হাত, কোনো সন্দেহ নেই। আমার এই পর্বের সময় শেষ। এর পরে দ্বিতীয় পর্বে আপনাদের দেখাবো ক্লাস 9-এর 12 বছরের একটি মেয়েকে রাজ্যের সব থেকে বড় সরকারি হাসপাতালে চিকিৎসায় অবহেলার ঘটনায় চলে যেতে হলো। রাজ্য সরকার স্বীকার করেও নিচ্ছে যে সম্পূর্ণ মেডিকেল নেগলিজেন্সের কেস এটি, এবং তারপর শাস্তির ব্যবস্থা শুনলে চমকে উঠবেন। ছোট্ট একটা বিরতির পর এই ঘটনায় আসবো। আদালতে ধরুন কোনো ব্যক্তির মারাত্মক অপরাধ প্রমাণিত হলো, যার জন্য তরতাজা একটা প্রাণ চলে গেছে। কোনোদিন শুনেছেন যে বিচারক শুধুমাত্র সতর্ক করে ছেড়ে দিলেন এবং বলে দিলেন যে এর পরে যদি কারুর প্রাণ যায় আপনার জন্য, তাহলে আপনাকে দোষী সাব্যস্ত করা হবে? এমনটা হয় না বিচার ব্যবস্থায়। কিন্তু আমরা জানি না শিব ঠাকুরের আপন দেশে কিংবা অ্যালিসের সেই ওয়ান্ডারল্যান্ডে এই ধরনের ঘটনা হয় কিনা। আজকে এই অনুষ্ঠানে আপনাদের দেখাবো তেমন এক ঘটনা, যে ঘটনা আমাদের স্তম্ভিত করে দেয়। ক্লাস 9-এর ছাত্রী 12 বছরের সুহানাকে আমরা হারিয়েছি, এবং তার মৃত্যুর প্রায় 9 মাস পর পশ্চিমবঙ্গ সরকারের যে রিপোর্ট, তাতে ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন তিনি লিখছেন যে এমার্জেন্সি ব্লাড ট্রান্সফিউশন কুড হ্যাভ সেভড দ্য পেশেন্ট, বাট দ্য পেশেন্ট ডায়েড অনলি ফর নেগলিজেন্স অফ ডিউটি, lack of initiativeness and inhuman behavior of the doctors and sisters involved in her treatment. এই কথা বলার পর তিনি লিখছেন, so all of you are warned not to repeat it in future in the treatment of patient, otherwise you will be severely punished. অর্থাৎ এবার মেডিকেল নেগলিজেন্স মেনে নিয়েও কোনো শাস্তি দেওয়া হচ্ছে না, সতর্ক করে দেওয়া হচ্ছে শুধুমাত্র, পরের বার শাস্তি দেওয়া হবে। এই সমস্ত কিছু নিয়েই আমাদের এই দ্বিতীয় পর্ব। গাফিলতি নিয়েছে এসএসকেএমে কিশোরীর প্রাণ, বলল রিপোর্ট। অপরাধ প্রমাণিত, তবু মুকুব শাস্তি। আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন রুহুল আমিন মণ্ডল, সুহানার বাবা, আছেন ডক্টর প্রদ্যুৎ সুর, প্রাক্তন সদস্য পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল, অন্যদিকে আছেন রঞ্জিত সরকার, ইন্দ্রজিৎ সরকারের বাবা। ইন্দ্রজিৎকেও আমরা হারিয়েছি, আপনাদের ঘটনাটা দেখাবো। পাইকপাড়ার ছেলে ইন্দ্রজিৎ, উজ্জ্বল ছাত্র, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছিল, মডার্ন হিস্ট্রির ওপর প্রেসিডেন্সি কলেজের ছাত্র, ফার্স্ট ক্লাস পেয়েছিল, তারপর তাকে এই মেডিকেল নেগলিজেন্সের কেসে হারিয়ে যেতে হয়েছে। আছেন সুভাষ দত্ত, পরিবেশবিদ। ওদের কাছে আসবো, কিন্তু সুহানার ঘটনা 9 মাস আগের ঘটনা, যাদের মনে নেই, নভেম্বর মাসের ঘটনা দেখাবো আরেকবার। সরকারি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ কিংবা তার জেরে মৃত্যু, এর কোনোটাই নতুন নয় এ রাজ্যে। কিন্তু এবার যা ঘটল তাতে চিন্তার ভাঁজ পড়তেই পারে সাধারণ মানুষের কপালে। রাজ্যের একমাত্র সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে এক কিশোরীর মৃত্যুর ঘটনায় গাফিলতি মেনে নিয়েও দোষীদের শুধু সতর্ক করেই ছেড়ে দিল স্বাস্থ্য ভবন। নেওয়া হলো না কোনো শাস্তিমূলক ব্যবস্থা। একটা বাচ্চা মেয়ের মৃত্যু হলো, অথচ দোষীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয়, শুধু সতর্ক করে ছেড়ে দেওয়া। তাহলে কি আরও একটা মৃত্যুর অপেক্ষা? সুহানার বিচারের কি হবে? দিনটা ছিল গত বছরের 25শে নভেম্বর। স্কুল থেকে বাড়ি ফেরার পথে লোহার রড বোঝাই ভ্যানের ধাক্কায় গুরুতর জখম হয় উত্তর 24 পরগনার স্বরূপনগরের সুহানা ইয়াসমিন মণ্ডল। প্রথমে বসিরহাট হাসপাতাল, পরে আরজিকর হয়ে সুহানাকে এসএসকেএমে নিয়ে আসেন আত্মীয়রা। ভর্তি হলেও বেড জোটেনি। প্লাস্টিক সার্জারি বিভাগের মেঝেয় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছিল ক্লাস 9-এর মেয়েটা। রক্তে ভেসে যাচ্ছিল বিছানা। চিকিৎসকদের কথা মতো রক্ত জোগাড়ে হন্যে হয়ে ঘুরে বেরিয়েছিলেন সুহানার বাবা। 4 বোতল রক্ত এনে নার্সদের দিয়েছিলেন। সুহানা মাকে বলেছিল, তুমি স্ট্যান্ডটা ধরে রাখো, ডাক্তার কাকুরা এসে ঠিক রক্ত দিয়ে যাবে, না হলে তখন আবার স্ট্যান্ড পাওয়া যাবে না। কিন্তু অভিযোগ, কর্তব্যরত চিকিৎসক কিংবা নার্স কেউই এগিয়ে আসেননি। মা কাকুতি মিনতি করেছিলেন, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। রক্ত আনার পর 24 ঘন্টা কেটে গেলেও তা দেওয়া হয়নি। রক্তের অভাবে 27শে নভেম্বর সকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে ক্লাস 9-এর সুহানা। ঘটনায় শোরগোল পড়ে যায় সর্বত্র। মেয়ের এই অকাল মৃত্যুর পর এবিপি আনন্দর ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে ক্ষোভ উগরে দেন সুহানার শোকাহত বাবা। রুহুল, আমি জানি যে এই সময় কথা বলার নয়, কিন্তু আপনার কাছে জানতে চাইবো যে 4 বোতল রক্ত যখন কষ্ট করে জোগাড় করলেন, ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করলেন, কি বললেন তারা, কি বললেন যারা নার্স ছিলেন সেখানে দায়িত্বে?
যখন রক্ত নিয়ে ঢুকছে আমার মেয়ে আমার দিকে তাকিয়ে বলছে ওই আব্বু এসেছে, এইবার আমার রক্ত দেবে, এইবার আমার রক্ত দেবে। কর্তব্যরত নার্সরা তারা সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন করে বলছে ডাক্তার পাওয়া যাচ্ছে না, ডাক্তার কালকে রাউন্ডে এসে দেবেন। আমি যখন ফিরি তখন আমার মেয়ে বলছে আব্বু আমার রক্ত দেবে না। যে ডাক্তার পাশ দিয়ে যায় আমার মেয়ে বলছে ওই আব্বু ওই তো ডাক্তার পাশ দিয়ে যাচ্ছে, ওই তো ডাক্তার যাচ্ছে, ওনাকে একটু বলুন না। আমি তাকে ধরে বলছি স্যার আমার মেয়েকে একটু রক্ত দেওয়ার ব্যবস্থা করুন স্যার। বলছে ও আমার পেশেন্ট না। সারা দিন হলো না, সারা রাত হলো না, মেয়ে ভোর 4টের পরে আস্তে আস্তে ও খারাপের দিকে যেতে থাকে। মেয়ে তখনও বলছে আব্বু এখনো কি 9টা বাজিনি, ডাক্তার আসবে কখন? তারপর আস্তে 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 ও চোখটা বুঝিয়ে ফেলে। এরপর সুহানার বাবার অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দেয় স্বাস্থ্য দপ্তর। তদন্ত শেষে সম্প্রতি SSKM এর প্লাস্টিক সার্জারি বিভাগে একটি চিঠি পাঠিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। চিঠিতে গাফিলতির কথা মানা হয়েছে, অমানবিক আচরণের কথা বলে দোষও কবুল করা হয়েছে, কিন্তু আশ্চর্যজনকভাবে দোষীদের কোনো শাস্তি দেওয়া হয়নি। শুধু এক লাইনের সতর্কবার্তায় বলা হয়েছে দ্বিতীয়বার হলে কঠিন শাস্তি দেওয়া হবে। চিঠির কপি হাতে পেয়ে হতবাক সুহানার পরিবার। বিচার আমি এই পেলাম, আমি ডাক্তারদের উপযুক্ত শাস্তি চাই। এই চিঠি পাওয়ার পরে আমি এই চিঠির বিরুদ্ধে আবার স্বাস্থ্য ভবনে চিঠি লিখেছি যে বিচার নয়, ওয়ার্নিং, কোনো অ্যাকশন নয়, কোনো পানিশমেন্ট নয়। এ ব্যাপারে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার প্রতিক্রিয়া, এক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরের কিছুই করার নেই, এটা জুনিয়র ডাক্তারদের গাফিলতি, যাদের কোনো দায় নেই, কারণ তারা ছাত্র। বিষয়টি স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কাউন্সিলের কাছে পাঠানো হয়েছে। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অবশ্য বলছেন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা স্বাস্থ্য দপ্তরেরই রয়েছে। যদি সেটা এনকোয়ারিতে প্রুভ হয় যে হ্যাঁ তার গাফিলতি আছে, তাহলে নিশ্চয়ই স্বাস্থ্য দপ্তর তার এগেনস্টে কিছু স্টেপ নিতেই পারে। চিকিৎসকদের একাংশের সাফ কথা, যার অধীনে এই জুনিয়র ডাক্তাররা কাজ করেন ব্যবস্থা তো তার বিরুদ্ধে নেওয়া উচিত। যে ইউনিটের হেড তাকে সঙ্গে সঙ্গে করা উচিত, ইনভলভ করা উচিত, বা তাকে শোকজ করা উচিত যে কেন ঘটনাটা ঘটলো। সম্পূর্ণ ক্লিন চিট দিয়ে দেওয়াটা আমার মনে হয় এটা একটা খুব ভালো উদাহরণ নয়। কিন্তু রক্ত না পেয়ে একটা বাচ্চা মেয়ে মারা গেল, আর তারপরও এজন্য দোষীদের শাস্তি পর্যন্ত হবে না, এ কি আজব কথা। অভিযুক্তদের সতর্ক করে দিয়ে কি আরো একজনের মৃত্যুর জন্য অপেক্ষা করা হচ্ছে? একটা মৃত্যু শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট না হলে আর কত সুহানা চলে যাওয়ার পর ব্যবস্থা নেওয়া যাবে? আর কজন মার কোল খালি হওয়ার অপেক্ষা করবেন রাজ্যের স্বাস্থ্যের হর্তাকর্তারা? নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা। রুহুল, সুহানাকে আমরা আর ফিরে পাবো না। আমার মনে পড়ছে আপনি যখন এই অনুষ্ঠানে, এই ঘণ্টাখানেকের অনুষ্ঠানে এসে বলেছিলেন, তখনও পশ্চিমবঙ্গ সরকার এই রিপোর্ট আমাদের সামনে আসেনি, আপনিও পাননি। এইবার এটার পর একেবারে কার্যত ক্লিন চিট দেওয়া হচ্ছে, এবং যখন ইনজেকশন দেওয়া হচ্ছে বা রোগীকে যখন রক্ত দেওয়া হয়েছে, আপনি বা আমরা কেউ কখনো জিজ্ঞেস করি ডাক্তারবাবুকে যে আপনি জুনিয়র না আপনি সিনিয়র, আপনার দায়িত্ব আছে না নেই? তাহলে তো চিকিৎসা ব্যবস্থার উপর ভরসাটাই চলে যাবে এইভাবে, যদি প্রত্যেকটা ক্ষেত্রে যিনি চিকিৎসা করছেন তাকে প্রশ্নের মুখে পড়তে হয় রোগীদের। কি বলবেন এই রিপোর্ট পাওয়ার পর? এই রিপোর্টটা পাওয়ার পরে আমরা হতাশ হয়ে পড়ি, সোহানার মা এবং আমি। আমরা খুব চিন্তা যে কি বিচার পেলাম, কোনো ন্যায় পেলাম না। আমরা এই টানা 7 মাস স্বাস্থ্য ভবন থেকে, কাউন্সিল থেকে আমরা দৌড়দৌড়ি করেছি। বাকি 2 মাস নবান্নে এ দপ্তর থেকে সে দপ্তরে চিঠি দিয়ে প্রায় 8-9খানা চিঠি আমি মানে মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীকে দিয়েছি, তার কোনো উত্তর আমি পাইনি। এবং এই চিঠিটা পেয়ে যে আমরা দেখছি কি বিচার পেলাম, কোনো বিচারই নেই, ওয়ার্নিং, কোনো অ্যাকশনই না, কোনো পানিশমেন্টই না। না, ওনারাই লিখছেন যে emergency blood transfusion could have saved the patient, but the patient died only for negligence of duty, lack of initiativeness and inhuman behavior of the doctors and sisters involved in her treatment. এরপরে কোনো শাস্তি নেই, নিজেরা লিখছেন। এ তো মানে ডিরেক্টর অফ এডুকেশন নিজে লিখছেন। আমি তো স্যার সেটাই অবাক হয়ে যাচ্ছি। তাই আমি এই চিঠি পেয়ে, এই চিঠি যে এই যে মানে স্বাস্থ্য বিভাগের যে সর্বোচ্চ কর্তা, তিনি যখন এটা জানাচ্ছেন একদম সম্পূর্ণ ইল্লিগাল ডিসিশন, এটা মানা যায় না, অমানবিক ডিসিশন। আমি এটার বিরুদ্ধে আমি, এবং শাস্তি হচ্ছে এক লাইনে, সো অল অফ ইউ আর ওয়ার্নড নট টু রিপিট ইট ইন ফিউচার ইন দ্য ট্রিটমেন্ট অফ পেশেন্ট, আদারওয়াইজ ইউ উইল বি সিভিয়ারলি পানিশড। মানে এবারে তোমায় ছেড়ে দিলাম, পরে যদি তোমার জন্য কোনো সুহানাকে চলে যেতে হয় সেই অপেক্ষায় থাকলাম। আমার মেয়েরটা কি কোনো জীবন ছিল না, কোনো প্রাণ ছিল না? এখান থেকে শুরু হোক শাস্তিটা। আমার মেয়েটার কি জীবন নয়? আমার সন্তানটা কি জীবন নয়? এখান থেকে কি শাস্তিটা শুরু হবে না? আমি শুরু আছে বিচার চেয়ে, আমি জানি মানবিক মুখ্যমন্ত্রী আমাদের খুব অত্যন্ত মানবিক মনের মানুষ,
উনি ওনার কাছ থেকে হয়তো আমি বিচারটা পাবো। আমি এবং এই ধরুন চিঠি- এরপরে আপনি হ্যাঁ। যদি কোথাও চিকিৎসা করতে গেলেন, আপনার স্ত্রী চিকিৎসা করতে গেলেন, তাহলে মানে সমস্ত রোগী যদি ডাক্তারবাবুদের জিজ্ঞেস করেন যে আপনি দায়িত্ব নিচ্ছেন তো, আপনি সিনিয়র তো, আপনি জুনিয়র নন তো, যিনি আমার ইনজেকশনটা পুশ করছেন, এইভাবে চিকিৎসা ব্যবস্থা চলে নাকি? কোনোদিনই মানে চলে না। কেউ দায়িত্ব নেবেন না? আমি আপনাদের দেখাবো যে যেহেতু আমরা রঞ্জিত বাবুকে এনেছি, প্রেসিডেন্সি কলেজের উজ্জ্বল ছাত্র, মডার্ন হিস্ট্রির ফার্স্ট ক্লাস, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন, 36 বছরের তরতাজা তরুণ, তার কোমরে চোট পান, তার ঘটনা এবং কিভাবে এই মেডিকেল নেগলিজেন্সের অভিযোগ তাকে এই পৃথিবী থেকে হারিয়েছি আমরা আমাদের এক তরুণ তরতাজা সহনাগরিককে। কারো রক্তের অভাবে মৃত্যু, কারো দুপাই ট্র্যাকশন। চিকিৎসায় গাফিলতির এইসব মারাত্মক অভিযোগ যে শুধু সরকারি হাসপাতালেই সীমাবদ্ধ এমনটা নয়। ভয়ঙ্কর এই ব্যাধি লুকিয়ে বেসরকারি ক্ষেত্রেও, যার জেরে সব সম্বল উজাড় করে দিয়েও অনেক সময় প্রিয়জনকে হারাতে হয়েছে এই শহরেরই অনেক পরিবারকে। সেই তাদেরই একজন পাইকপাড়া নর্দার্ন অ্যাভিনিউয়ের বাসিন্দা রঞ্জিত সরকার। ছেলের মৃত্যুর বিচার পেতে 1 বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন বাবা। পরিবারের দাবি 2014 সালের 10ই জুলাই বাড়ির সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে যান বছর 36-এর ইন্দ্রজিৎ সরকার। কোমরে ও পেটে অসহ্য ব্যথা অনুভব করায় তাকে দমদমের আইএলএস হাসপাতালে ভর্তি করা হয়। এক্স-রে করা হলেও আঘাত ধরা পড়েনি। অবস্থার অবনতি হতে থাকে ইন্দ্রজিতের, বাড়তে শুরু করে পালস রেট। পেট ফুলে যাওয়ার পরদিন আল্ট্রাসোনোগ্রাফি করা হয়, কিন্তু তাতেও কিছু ধরা পড়েনি। 11 জুলাই দুপুর 2:30-টায় সিটি স্ক্যান হয়। জানা যায় অ্যাড্রিনাল গ্রন্থিতে আঘাত লাগার ফলে ইন্দ্রজিতের পেটে রক্তপাত হচ্ছে, সেই কারণেই পেট ফুলে যাচ্ছে। কিন্তু ওই দিন সন্ধ্যায় তার মৃত্যু হয়। প্রেসিডেন্সি থেকে মডার্ন হিস্ট্রিতে ফার্স্ট ক্লাস, তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষণা। এহেন মেধাবী ইন্দ্রজিতের জীবন হঠাৎই থমকে যায়। পরিবারে নেমে আসে শোকের ছায়া। চিকিৎসায় গাফিলতিতেই তার মৃত্যু হয়েছে এই অভিযোগ তুলে স্বাস্থ্য ভবন এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে চিঠি দেয় ইন্দ্রজিতের পরিবার। ক্ষতিপূরণ চেয়ে আবেদন জানানো হয় ন্যাশনাল কনজিউমার ডিসপিউট রিড্রেসাল কমিশনেও। মৃতের বাবার দাবি, চিকিৎসায় গাফিলতির দায়ে আইএলএস হাসপাতালকে 3,34 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নোটিশ দিয়েছে এনসিডিআরসি। সিটি স্ক্যান ওয়াজ দ্য ক্রাইং নিড অফ দ্য আওয়ার। সিটি স্ক্যান সমস্ত কিছু রিভিল করতে পারে। একটা এমএস অর্থোপেডিক সার্জন এই জিনিসটাও, যেটা একটা এমবিবিএস ডাক্তারও ভালোভাবে জানে, সেই জিনিসটা উনি জানতেন না। যদিও আইএলএস হাসপাতালের সিইও নিবেদিতা চট্টোপাধ্যায় জানিয়েছেন কোনো নোটিশ পায়নি। চিকিৎসায় যে গাফিলতি হয়েছে তা কোথায় প্রমাণিত হয়েছে এ বিষয়ে আমরা কিছুই জানি না। শুনেছি ওরা আবেদন জানিয়েছেন। রাজ্য মেডিকেল কাউন্সিলের ভূমিকায় ক্ষোভ উগরে দিয়েছে ইন্দ্রজিতের পরিবার। আমি আগস্ট মাসের প্রথম দিকে মেডিকেল কাউন্সিলে চিঠি দেই, তারপরে 3টে চিঠি দেই। দে হ্যাভ গিভেন মি সেম অ্যান্সার, ইউর ম্যাটার উড বি প্লেসড বিফোর দ্য এথিক্স কমিটি অ্যান্ড you will be informed in due course, and that due course will never arrive. This is deplorable. This is deplorable. কিন্তু 1 বছর ধরে কেন মৃতের পরিবারকে শুনানিতে ডাকা হলো না তা জানতে আমরা যোগাযোগ করেছিলাম রাজ্য মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান নির্মল মাঝির সঙ্গে, কিন্তু ফোনই ধরেননি তিনি। পাইকপাড়া নর্দার্ন অ্যাভিনিউয়ের মতো সন্তান হারানোর যন্ত্রণা কুড়ে কুড়ে খাচ্ছে লেক গার্ডেন্সের দত্ত পরিবারকেও। 2013 সালের জানুয়ারিতে ইঞ্জিনিয়ারিং ছাত্র অর্ণব দত্তর মাথায় অস্ত্রোপচার করতে গিয়ে খুলে রাখা খুলির অংশ হারিয়ে ফেলে রুবি হাসপাতাল। সেই খুলির অংশ আর খুঁজে পাওয়া যায়নি। কৃত্রিম অংশ লাগানো হলেও তা কাজে আসেনি। 2.5 বছরের যুদ্ধ শেষ হয়ে যায় গত 29শে মে। এখনো বিচারের অপেক্ষায় মেধাবী ছাত্রের মা। আমার যা ক্ষতি হয়েছে সে তো আর পূরণ হবে না, অপূরণীয় ক্ষতি। আমি তবুও কি যদি আমরা বিচার পাই, একটু সান্ত্বনা আর কি। সরকারি হাসপাতালের বেহাল দশা, তাই অনেক সময় সামর্থ্যের বাইরে গিয়েও মানুষ ছুটে যায় বেসরকারি হাসপাতালে। কিন্তু এত কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করেও যদি সেই বেসরকারি হাসপাতালের মারাত্মক গাফিলতির জন্য প্রিয়জনের নিথর দেহ নিয়ে ফিরতে হয়, তাহলে আমজনতা যাবে কোথায়? নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা। রঞ্জিতবাবু, 1 নম্বর যে রাজ্যের মেডিকেল কাউন্সিল থেকে কি বিচার পেয়েছেন, কোনো সাড়া পেয়েছেন কিনা, শুনানিতে ডাকা হয়েছে কিনা? 2 হচ্ছে ন্যাশনাল কনজিউমার ডিসপিউট রিড্রেসাল কমিশনের কাছ থেকে আপনি বলছেন যে চিঠি, নোটিশটা কোথায় কোথায় পৌঁছেছে এখনো পর্যন্ত, কোথায় পৌঁছেছে? প্রথমত আমি বলতে চাই, রাজ্য মেডিকেল কাউন্সিলকে আমি উইদিন 1 month অফ মাই সানস পাসিং অ্যাওয়ে আমি চিঠিটা দিয়েছিলাম। No response has forthcoming still now. I repeatedly gave 3 other letters. They have given me response in 2 letters. In all the letters, they are simply mentioning matter would be placed before the ethics committee. And if I give them n number of letters, the reply would be coming n-1000 times
matter would be placed before this committee. Such is the confidence and hope on that West Bengal Medical Council. Are we living in a civilized society? I want to ask this question, are we living in a civilized society? Or the taxpayers' money, they are getting their salary. Through the taxpayers' money, they are getting the salary. What for they are existing over there? They should be made defunct and disbanded immediately. Absolutely. আমি ডক্টর সুরের কাছে যাব। এই ক্ষোভটা কিন্তু কোনোভাবে আপনি অসঙ্গত বলতে পারবেন না। মানে আমি বলছি তথ্য পরিসংখ্যান কিন্তু রঞ্জিত বাবুর সঙ্গে একেবারে মিলে যাচ্ছে। মানে প্রথমে এই পেন্ডিং কেসের ক্ষেত্রে প্রথমে পশ্চিমবঙ্গ, তারপরে হরিয়ানা, তদন্ত এগোয় না। আমি বলছি যে পশ্চিমবঙ্গ বা রাজ্য মেডিকেল কাউন্সিলের প্রাক্তন সদস্য হিসেবে কি মনে হচ্ছে? মানে এই তো রাজ্য মানবাধিকার কমিশনের মতো অবস্থা। হ্যাঁ, সেটা তো সঠিকভাবে আপনি বলেছেন, এবং যে 3টি কেস আপনারা দেখালেন এবং 2জন আছেন, আমি তাদের কাছে ক্ষমা চাইছি, চিকিৎসক হিসেবে ক্ষমা চাইছি এবং প্রাক্তন সদস্য হিসেবে। এখন উনি যেটা স্পেসিফিক্যালি বললেন যে এটা কিন্তু এতদিন ধরে একটা পেনাল অ্যান্ড এথিক্যাল কমিটি, একটু জানা দরকার যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল একটা জেনারেল বডি হয়, তারা ইলেকশনে 7জন টিচার আর 7জন নন টিচার ডাক্তার তারা ইলেক্টেড হয়, গ্র্যাজুয়েট এরা তারা ভোট দেন, এবং আর কিছু নমিনেটেড পারসনস, তার মধ্যে আমাদের প্রেসিডেন্ট IMA, এইসব ব্যাপার। এটা যেটা হচ্ছে যে সবসময় ওনার যে চিঠিটা গেছে, আমরা যখন ছিলাম আমরা তখন কেস টু কেস, যে কেসটা খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে এক্ষুনি, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা পেনাল এন্ড এথিক্যাল কমিটির কাছে রেফার করছি। অভিযোগটা আরো মারাত্মক ডক্টর সুর, আপনি যা ভাবছেন তার থেকেও মারাত্মক, যে কেস টু কেস এখনো বিচার করা হচ্ছে। যেই অভিযোগ উঠছে ডক্টর শ্যামাপদ ঘরাইয়ের বিরুদ্ধে, যার সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক মধুর বলা যায় না, সঙ্গে সঙ্গে অ্যাকশন হয়ে যাচ্ছে। অ্যাকশন হচ্ছে না রঞ্জিত বাবুর মতো সাধারণ মানুষের, এবং সেই জন্য পেন্ডিং কেসে 1 নম্বর। না, সেটা তো স্বাভাবিক ব্যাপার যে এই যে কুকুরের ডায়ালিসিস করার সময় পেলে তো মানুষ অবহেলিত হবে। আমরা তো এটা জানিয়েছি, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়াকে জানিয়েছি, আমরা প্রেসিডেন্ট ইয়েকে জানিয়েছি, কিন্তু এক্ষেত্রে সবসময় হচ্ছে এটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, আপনাদের চ্যানেলে বারে বারে দেখাচ্ছে, বিভিন্ন ঘটনায় দেখাচ্ছে যে ইনঅ্যাক্টিভনেস ফ্রম এভরি কমিটি, এটা দেখা যাচ্ছে, এবং পার্সিয়ালিটি টু, এবং সেটা আছে, দলতন্ত্র সব জায়গায় চলছে, এখানেও বাদ নেই। কিন্তু ওনার ব্যাপারে সঙ্গে সঙ্গে কিন্তু পেনাল অ্যান্ড এথিক্যাল কমিটিতে রেফার করে নিয়ম হচ্ছে ইয়েকে ডাকা, অভিযোগ যে করছেন অভিযোগকারীকে সবসময় ডাকা প্রথম, এটা শোনার কথা, তারপরে হচ্ছে যে ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ বা ইত্যাদি, মানে শোনাই না হলে আমি দ্রুত আরেকবার SSKM এর কথা দিয়ে আমরা শুরু করেছিলাম। SSKM এর ওই একই বিভাগের আরেকটা ঘটনা দেখাবো, যেখানে 94 বছরের বৃদ্ধা, তার একটি পায়ে অপারেশন হওয়ার কথা, পায়ের হাড় ভেঙে গেছে, যে পায়ের হাড় ভেঙেছে অন্য পায়ে সম্পূর্ণ অপারেশনটা করে দিলেন ডাক্তারবাবুরা। 94 বছরের বৃদ্ধা, এবং তার আগে তার আত্মীয়রা সতর্ক করে দিয়েছেন, ওটিতে যখন নিয়ে যাওয়া হচ্ছে কোন পায়ে হাড় ভেঙেছে বলে দিয়েছেন, তা সত্ত্বেও উলট পুরাণ। দেখুন, রক্ত জোগাড় হলেও দেওয়া যায়নি। গাফিলতি এবং অমানবিক আচরণই ক্লাস 9-এর ছোট্ট সুহানাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। রিপোর্টে স্বাস্থ্য ভবন একথা মানলেও মুকুব হয়েছে অভিযুক্ত জুনিয়র ডাক্তারদের শাস্তি। তবে রাজ্যের একমাত্র সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালের হবু চিকিৎসকদের একাংশের এই রকম কীর্তি এই একটাই নয়। কসবার বাসিন্দা প্রমীলাদের ডান পায়ের হাড় ভেঙে গিয়েছিল। 2009 সালের 11 ফেব্রুয়ারি 94 বছর বয়স্ক এই বৃদ্ধাকে SSKM এর অর্থোপেডিক বিভাগের অধীন উডবান ওয়ার্ডে ভর্তি করা হয়। 12 ফেব্রুয়ারি অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে তার পায়ে ট্র্যাকশন দেন কর্তব্যরত জুনিয়র ডাক্তাররা। বৃদ্ধাকে যখন বেডে দেওয়া হয় তখনও তিনি ট্র্যাকশনের যন্ত্রণায় ছটফট করছেন। এই বয়সে কি আর অপারেশনের ধকল সহ্য হয়? মাকে দেখতে ছুটে যান ছেলে, কিন্তু বেডের কাছে যেতেই রূপায়ণের চক্ষু ছানা বড়া। তিনি দেখেন ডান পায়ের পরিবর্তে প্রমীলাদের বাঁ পায়ে ট্র্যাকশন দিয়ে দেওয়া হয়েছে। খবর পেয়ে চলে আসেন ওই ইউনিটের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক। এরপর সঙ্গে সঙ্গে বাঁ পা থেকে খুলে বৃদ্ধার ডান পায়ে ট্র্যাকশন লাগানো হয়। অর্থাৎ আঘাত এক পায়ে লাগলেও জুনিয়র চিকিৎসকদের গাফিলতিতে দুটি পায়ে ট্র্যাকশনের যন্ত্রণা ভোগ করতে হয় 94 বছরের প্রমীলা দেখে। জুনিয়র ডাক্তারদের ভুলে একদিনে জোড়া যন্ত্রণা। স্বাস্থ্য দপ্তর, মেডিকেল কাউন্সিলের পাশাপাশি মানবাধিকার কমিশনে অভিযোগ জানান বৃদ্ধার ছেলে। এখন বিচারের প্রতি তো আস্থা আছে, আশা করি সুবিচার পাবো, কারণ সুবিচার পাবো এই কারণে কনফিডেন্ট যে এখানে কোনো মিথ্যের কোনো ব্যাপার নেই। ঘটনার জেরে অর্থোপেডিক বিভাগের সংশ্লিষ্ট ইউনিটের প্রধান এবং একজন হাউস স্টাফকে সাসপেন্ড করা হয়।
ট্র্যাকশন লাগানোর সময় যে জুনিয়র ডাক্তাররা দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে কড়া রিপোর্ট পৌঁছয়। যদিও অভিযোগের প্রেক্ষিতে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর মধ্যে প্রমীলাদের মৃত্যুও হয়েছে, কিন্তু এখনও লড়াইয়ের ময়দান ছাড়েননি ছেলে রূপায়ণ। যাদের জন্য তার বৃদ্ধা মাকে দুপায়ে ট্র্যাকশনের যন্ত্রণা ভোগ করতে হয়েছিল, তাদের শাস্তি চেয়ে আদালতেও গিয়েছেন তিনি। মামলা চলছে। নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা। সুভাষদা, দেখুন কিছুই পাল্টায় না, মানে রাজনৈতিক পরিচয় বদল হয়, সরকার বদল হয়। আমার মনে আছে 2003 সম্ভবত রজনীশ প্যাটেল, উঠতি ক্রিকেটার, এই এসএসকেএম, এই একই অস্থি বিশেষজ্ঞ যে ডাক্তাররা এই দফতরের। আমি বলছি যে চিকিৎসকরা তো ভগবান, এবং সংখ্যাগরিষ্ঠ চিকিৎসক আপ্রাণ না খেয়ে রাত জেগে কাজ করেন, কিন্তু তা সত্ত্বেও এই অব্যবস্থার সিচুয়েশনটা পাল্টানো যাচ্ছে না কেন? না, আমার মনে হয়, আমি যে শুনলাম, আমি তো খুব বিবেকের দংশন যে এই সমাজে আমরা বাস করছি, এটা একটা জঙ্গল রাজ। তো এই যে দুটো জিনিস আছে, মেডিকেল কাউন্সিলের ডক্টর সুর যেমন বলছেন এই কমিটি ও কমিটি, তা নয় ব্যাপারটা। প্রফেশনাল এথিক্স, মেডিকেল প্রফেশনাল এথিক্স। আমি বেশ ছোটবেলায় একটা রিক্সার পেছনে একটা স্লোগান দিয়েছেন, গরিবের ডাক্তার ভগবান। এখন আমার মনে হয় আমাদের সকলেরই ডাক্তার ভগবান, একেবারে গরিব বড়লোক সবার। না, যখন কেউ অ্যাম্বুলেটরি, মানে যখন কেউ ভর্তি হচ্ছে, সেই সময় পেশেন্টকে হাসপাতাল বা নার্সিংহোমে দেওয়ার পর আমরা সবাই কিন্তু খুব অসহায় হয়ে যাই, যেমন ভগবানই দেখছেন, মানে আমরা কেউ কিছু জানি না, কেউ কিছু জানে, সবটাই ওদের হাতে। এবং সুভাষদা, অসহায়তা দেখুন, এই ছোট্ট আধ ঘন্টার অনুষ্ঠানের মধ্যে আমরা যে ঘটনাগুলো দেখছি, শুধু কিন্তু সরকারি হাসপাতাল বলা যাবে না, সরকারি, বেসরকারি, ঝকঝকে তকতকে, সব জায়গায় একই রকম অবস্থা। যাবেন কোথায়? না কি যাবেন কোথায়, ঠিক কথা। এই যে গেছেন যারা, ওই এটা এখানে প্রফেশনাল পার্সিয়ালিটি অ্যান্ড পলিটিক্যাল পার্সিয়ালিটি। ডাক্তারদের আমার কাছে একজন লব্ধ প্রতিষ্ঠান, সবচেয়ে বড় তিনি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, তার সাথে এয়ারপোর্টে আমার মাঝে মাঝে দেখা হয়, 1 মাস 2 মাস অন্তর অন্তর। তিনি বলি যে আপনি এইসব দুর্নীতি, আপনি পলিটিক্যাল লিডারদের কথা বলছেন, লয়ারদের কথা বলছেন, ডাক্তারদের কথা বলছেন না। আমি বললাম প্রমাণ করা মুশকিল। এই যে কোথায় আমরা আটকে যাচ্ছি, সহমের জন্য হোক বা অন্য যে কটা কেস। না, আমি আপনাকে বলছি, সংবাদ মাধ্যমেও হঠাৎ যদি কেউ এসে বলেন নেগলিজেন্স, আমাদের তো সেই এক্সপার্টাইজ নেই। যতক্ষণ না মেডিকেল কাউন্সিল বা কেউ বলছে, মিডিয়ারও ঢোকা মুশকিল। আমি নিজে মেডিকেল কাউন্সিল সম্পর্কে আই এম ভেরি মাচ ডিসস্যাটিসফাইড। আমি ভেরি মাচ তাদের প্রফেশনাল এটিকেটের মধ্যে আনা উচিত কি। ধরুন আমি একটা ডাক্তারের কাছে চেম্বারে ট্রিটমেন্টের জন্য গেলাম, তিনি প্রথমেই লিখবেন কি সিমটম নিয়ে আমি এসেছি। ফার্স্ট তার লেটারে থাকবে কোথা থেকে তিনি পাস করেছেন। এমবিবিএস শুধু লিখলে হবে না, তিনি কোথা থেকে পাস করেছেন। বড় লোকের বেটা বেটি তার বাবার পয়সা দিয়ে সে কোনো একটা প্রাইভেট ইনস্টিটিউট থেকে করেছেন, না কোনো নামজাদা মেডিকেল কলেজ থেকে করেছেন। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কোনো পেশেন্ট আসলে পরে তিনি কি সিমটম নিয়ে আসলেন এবং ওর কি ফাইন্ডিংস, উনি তার কি, সেগুলো রেকর্ড করতে হবে। এবং রেকর্ড না করলে পরে এই যে এখন না, আমি বলছি রাজ্য সরকার, ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন গাফিলতি এটা তো না, এখানে আমি বলি যে এই ব্যাপারটাতে শুধু যারা সেদিন ওইখানে গাফিলতি করে ওর মেয়ের প্রাণ নিয়েছে তারা নয়, যারা এই ব্যাপারটাতে শাস্তি দিল না তাদের আগে শাস্তি হওয়া উচিত। দোজ হু আর দি অথরিটি ইন দ্য ম্যাটার। একটা হচ্ছে ফিল্ডে যারা এই কুকাজটা করেছেন বা চিকিৎসার নামে এই অবহেলা এবং কি কথা, নেগলিজেন্স অফ ডিউটি, ল্যাক অফ ইনিশিয়েটিভ অ্যান্ড ইনহিউম্যান বিহেভিয়ার। তো ডাক্তারদের সম্পর্কে যদি তাহলে আর কিছু বাকি থাকে না। আমি বলছি যদি এটাতে কোনো ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আপনি আসবেন, আমরা লিগ্যাল কোর্সে যাব এবং এন্টায়ার সেট অফ ওই মেডিকেল কাউন্সিল তথাকথিত, হ্যাঁ, তারা পাশ করে তারা বেশ মানে এই সমাজের মানে ডাক্তারকে ভগবানের বেশি বলা উচিত। একটা পেশেন্ট আসে তখন তিনি তার কাছে ভগবানের চেয়েও বেশি সবসময়। কিন্তু তারা কি করেন, আমি বলছি লিগ্যাল ফোরামে যাওয়া হবে। আমি দ্রুত একবার আপনাদের দেখাবো যে কেন বারবার সময় চলে যায়, বছর ঘুরে যায়, সরকার পাল্টে যায়, অব্যবস্থার ছবিটা পাল্টায় না। দেখুন, শাসক বদলায়, সরকারও বদলায়, কিন্তু সরকারি হাসপাতালের ভরসায় থাকা অসংখ্য মানুষের ভাগ্য বদলায় কি? উঠতি ক্রিকেটার রজনীশ প্যাটেল থেকে স্বরূপনগরের কিশোরী সুহানা ইয়াসমিন, বারবার প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের পরিষেবা। জেলা থেকে কলকাতা, সর্বত্র কার্যত একই ছবি।
2003 সালের 6 ফেব্রুয়ারি প্র্যাকটিসে পায়ে চোট পান উঠতি ক্রিকেটার রজনীশ পটেল। এসএসকেএমের অর্থোপেডিক বিভাগে ভর্তি করা হয় রজনীশকে। পায়ে 5 বার অস্ত্রোপচার হয়, কিন্তু পা ঠিক হয়নি। ওই বছরের 2রা জুন মৃত্যু হয় রজনীশের। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে রাজ্য মেডিকেল কাউন্সিলে যায় পরিবার, কিন্তু এখনো বিচার মেলেনি। বাড়ি জুড়ে শুধুই স্বজন হারানোর যন্ত্রণা। রজনীশ তো আমার একমাত্র সন্তান ছিল। আমরা স্বামী স্ত্রী ওইখানে পাগলের মতন মানে কান্নাকাটি করতাম, ডাক্তারদের সামনে কেউ শুনতো না আমাদের কথা। একমাত্র 5 মাস রেখেছে আমার ছেলেকে। 5 মাস রেখে আমার ছেলের মানে পাটা পুরো শুকিয়ে দিয়েছে একদম, আর পুরো পা দিয়ে ব্লিডিং হতো সমানে। কার পুরনো প্লেট নিয়ে বসিয়ে দিয়েছিল। বালুরঘাট জেলা হাসপাতালে যে নার্সের কাছে এই সদ্যজাতর সেবা পাওয়ার কথা ছিল, সেই নার্সের হাতেই বাদ যায় তার বুড়ো আঙুল। ঘটনা নিয়ে হইচই পড়ে যায়। এরপর এসএসকেএম হাসপাতালে গিয়ে আঙুল খোয়ানো নবজাতককে দেখে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মা বাবাকে আশ্বাস দেন শিশুটির সব রকম চিকিৎসার দায়িত্ব নেবে সরকার। ক্ষতিপূরণ হিসেবে বাবাকে চাকরি দিয়েছে রাজ্য সরকার, কিন্তু বাবার চাকরিতে কি আর শিশুর আঙুল জোড়া লাগে? নার্সের গাফিলতিতে স্যালাইনের চ্যানেল খুলে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে কিশোরের মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে সম্প্রতি কাঠগড়ায় উঠেছে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালও। ঘটনায় অভিযুক্ত নার্স সহ 2 জনকে পুলিশ আটক করলেও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক থানায় গিয়ে তাঁদের ছাড়িয়ে আনেন বলে অভিযোগ। হাসপাতালের বেডে শুয়ে যন্ত্রণায় ছটফট করছিলেন বছর 22-এর এই যুবক। অভিযোগ, একটিবারের জন্যও তাকে দেখতে যাননি একজনও চিকিৎসক। ডেকে ডেকে ক্লান্ত হয়ে গিয়েছিল পরিবার। পরদিন নিথর হয়ে গিয়েছিল যুবকের দেহ। ঘটনায় প্রশ্নের মুখে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতাল। কোথাও উঠতি ক্রিকেটার কিংবা স্কুল পড়ুয়া কিশোরীর অকাল মৃত্যু, কোথাও শিশুর স্থায়ীভাবে বিকলাঙ্গ হয়ে যাওয়া। উদাহরণ বহু, কিন্তু উপশম কোথায়? রাজ্যের অসংখ্য সাধারণ মানুষের কি এটাই ভবিতব্য? নিমাই পান্ডা, এবিপি আনন্দ। আমাদের এই পর্বের সময় শেষ। আমরা জানি, বরঞ্চ বলা যায় আমরা নিশ্চিত যে সত্যি সত্যি এখনও অগ্নিশ্বরের ডাক্তারবাবুরা আছেন এবং তারাই আমাদের চিকিৎসা করেন। আমরা নিশ্চিন্তে জীবন তাদের হাতে সঁপে দিতে চাই, কিন্তু এই ছবিগুলো আমাদের সত্যি সত্যি উদ্বিগ্ন করে, পীড়িত করে। এই ধরনের রঞ্জিত বাবুদের এবং আমিন মণ্ডলদের স্টুডিওতে যেন আনতে না হয়, এই প্রার্থনা দিয়ে বড়জোর এই অনুষ্ঠান শেষ করা যেতে পারে। আবার আমরা বলছি, আমরা নিশ্চিত যে অগ্নিশ্বরের সেই ডাক্তারবাবুরাই আছেন, কিন্তু অবহেলা হলে, গাফিলতি হলে, তাদের ক্ষেত্রে যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়া যায়, তাহলে সাধারণ মানুষ সেই ঈশ্বর বা ঈশ্বররূপী ডাক্তারবাবুদের উপর আর ভরসা রাখতে পারবেন কি করে? এই প্রশ্ন দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পরে। ভালো থাকবেন। শুভরাত্রি। নিবেদন করছে কোনার্ক ডিএসপি সিমেন্ট, ঢালাইয়ের জান। সহযোগী নিবেদক বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর, কমপ্লিট হার্ট এবং ব্রেন স্ট্রোক ট্রিটমেন্ট।